প্রেত ঘর, যেখানে গল্প নয়, ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত ঘরের 7 নম্বর এপিসোডে। আজকের ঘটনাটি একটি জিনের ঘটনা। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসা যাক। কিছু ব্যক্তিগত কারণ থাকার জন্য জায়গার নাম উল্লেখ করছি না। ঘটনাটি ঘটেছিল আমার এক প্রতিবেশীর সঙ্গে। রোকেয়া বেগমের বিয়ে হয়েছিল একেবারে শান্তশিষ্ট একটি পরিবারে। স্বামী মনিরুল ইসলাম সরকারি অফিসে কর্মরত ছিলেন। পরিবারে ছিল শ্বশুর, শাশুড়ি আর ছোট একটা দেওর। বিয়ের পরে প্রথম কয়েক মাস খুব ভালো কাটছিল তাদের। রোকেয়ার চোখে মুখে ছিল নতুন জীবনের স্বপ্ন, কিন্তু সবকিছু বদলে যেতে শুরু করে বিয়ের 5 মাসের মাথায়। ঘটনা শুরু এক রাত থেকে। সেদিন রাতে মনিরুল হঠাৎ ঘুম থেকে উঠে দেখে রোকেয়া বিছানায় নেই। দরজা খুলে বাইরে অন্ধকারে বারান্দায় সে দেখে রোকেয়া হাঁটু গেড়ে বসে কিছু একটা বিড়বিড় করছে। চোখ বড় বড়, মুখে এক অজানা আতঙ্ক। মনিরুল প্রথমে ভেবেছিল ঘুমের মধ্যে হয়তো হাঁটছে, কিন্তু কাছে যেতেই তার পা জমে যায়। রোকেয়ার কণ্ঠস্বর বদলে গেছে। তুই তুই আবার এসেছিস? বলেছিলাম না আমাকে বিরক্ত করিস না। এই কথাগুলো বলে সে ফিসফিস করে হেসে ওঠে। কণ্ঠটা যেন কোনো পুরুষের মতো গম্ভীর, রুক্ষ। মনিরুল ভয়ে আশ্চর্যে রোকেয়াকে ধরে ঘরের মধ্যে নিয়ে আসে। তখনই সে দেখে রোকেয়ার শরীরে ভীষণ জ্বর। পরদিন সকালে গ্রামের এক হাকিম ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার বললেন ও খুব ভয় পেয়েছে, হয়তো শরীর মন খুবই দুর্বল, বিশ্রাম দেন কিছুদিন, ঠিক হয়ে যাবে। কিন্তু এরপর যা ঘটতে থাকে তার শুধু অসুস্থতা বলে মনে হয় না। রাত নামলেই রোকেয়ার আচরণ বদলে যায়। সে হঠাৎ অচেনা ভাষায় কথা বলে, এমন সব কথা যা কেউ বুঝতে পারে না। গলার স্বর মোটা হয়ে যায়, চোখ দুটো আগুনের মতো জ্বল করে ওঠে। এক রাতে সে শাশুড়িকে চিৎকার করে বলে, তুই আমাকে পছন্দ করিস না? তোর রান্নায় আমি আগুন ঢেলে দেব। পরের দিন সকালে রান্নাঘরে হঠাৎ আগুন লেগে যায়, যদিও কেউ কিছুই বোঝে না কিভাবে। গ্রামের মুরব্বীরা বলেন এটা জিনের ভর, ওর উপর নিশ্চয় কিছু লেগেছে। মনিরুল যদিও শিক্ষিত হওয়ায় এসব বিশ্বাস করতেন না, কিন্তু ক্রমাগত রাতের পর রাত অদ্ভুত আচরণ, ছায়ার মতো কারোর উপস্থিতি, হঠাৎ ঘরের জিনিস পড়ে যাওয়া, রোকেয়ার শরীরে নখের দাগ, এসব দেখে তিনিও আতঙ্কে পড়ে যান। একদিন রোকেয়ার দাদা শহর থেকে এলেন। সবকিছু শুনে তিনি বললেন একজন পীর সাহেবের কথা, উনি নাকি এসব দেখেন। মনিরুল শেষমেশ রাজি হলেন। পীর সাহেব এলেন গ্রামের পাশের মসজিদ থেকে। তিনি কিছু দোয়া পড়ে রোকেয়ার কানে ফু দিলেন। তারপর হঠাৎ বললেন, এর শরীরে এক পুরনো জিন ঢুকে আছে। এটা প্রেম করেছিল রোকেয়ার সাথে যখন ও ছোট ছিল। এখনো চায় রোকেয়া যেন ওর হয়। এই কথা শুনে মনিরুল হতভম্ব হয়। কি বলছেন আপনি? পীর সাহেব বললেন, এই জিন
ওর গ্রামের পুকুর পাড়ে ছিল। রোকেয়া একবার ভুল করে রাতে ওখানে গিয়েছিল, তখনই ওর ছায়া পড়ে যায় ওর উপর। পীর সাহেব 3 দিন রোকেয়ার উপর দোয়া পড়েন, কুরআনের আয়াত শোনান, নানা রকম ঝাড়ফুঁক করেন। রোকেয়া মাঝে মাঝেই হঠাৎ গলা চড়িয়ে বলে ওঠে, তুমি পারবে না, আমি ছাড়বো না ওকে। শেষ দিনে পীর সাহেব 1 গ্লাস পানি পরে দিলেন রোকেয়াকে খাওয়ানোর জন্য, সাথে একটি ছোট তাবিজ পরানো হয় গলায়। সেই রাতে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। পীর সাহেব দরজার বাইরে থেকে উচ্চস্বরে কালেমা পড়তে থাকেন। হঠাৎ ভেতর থেকে রোকেয়ার গলা শোনা যায়, তুই জিতলি না, কিন্তু আমি এবার যাচ্ছি, আমি আবার আসবো। একটা বিকট চিৎকারের পর সব নিস্তব্ধ। পরদিন সকালে রোকেয়ার চোখে যেন নতুন আলো ফিরে আসে। সে কিছুই মনে করতে পারে না। কয়েকদিন পর শারীরিকভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। মনিরুল এবং তার পরিবার এই ঘটনা কারো সঙ্গে খোলাখুলি বলেনি। শহরে ফিরে গিয়ে তারা একটি ছোট ফ্ল্যাটে থাকতে শুরু করে। পীর সাহেবের নির্দেশ মতে প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া বাধ্যতামূলক করা হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা, 1 বছর পরে মনিরুলের ছোট ভাই যখন ওই গ্রামে গেল কিছু জমির কাজ দেখতে, সে এক বৃদ্ধার কাছ থেকে শুনল সেই পুকুর পাড়ের ঝোপে এক জিনের বসবাস ছিল। রোকেয়া আজও মাঝে মাঝে রাতে জেগে ওঠে। হঠাৎ যেন পেছনে কারোর ছায়া দেখতে পায়। সে দ্রুত কালেমা পড়তে শুরু করে, আর মনিরুলও তখন চুপ করে তার পাশে বসে থাকে। কারণ তারাও জানে সবকিছু বিজ্ঞানে ব্যাখ্যা করা যায় না। এই ঘটনা তাদের কাছে শুধু একবারের ভয়াবহ স্মৃতি নয়, বরং একটা শিক্ষাও। সব জিনিস চোখে দেখা যায় না, আর সব ছায়া আলোয় মিলিয়ে যায় না। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো আপনাদের আজকের ঘটনা? কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কে কোথায় থেকে শুনছেন সেটাও কমেন্ট করে জানান। আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে আমাকে মেল করুন অথবা লিখে পাঠিয়ে দিন আমার ইমেইলে। আমার ইমেল অ্যাড্রেস orpitavoulik@gmail.com। আপনাদের সাথে কিংবা আপনাদের চেনা কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা যদি থাকে তাহলে আমাকে অবশ্যই অনায়াসে অবিলম্বে ঘটনা লিখে পাঠান। সো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।